सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা। ভাষান্তর পূজনীয় শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়। পৃষ্ঠা সংখ্যা 70। ধর্ম মহাসম্মেলন। আড়ম্বর অবশ্য যথেষ্টই ছিল, তবে তাকে সুষ্ঠুভাবে রূপায়িত করার জন্যে চিন্তাভাবনার কিছু পরিচয় মেলেনি। অট্টালিকার অন্য পাশে সভাপতি বনির অফিসটি পরিণত হয়েছিল অভ্যর্থনা কক্ষে, যেখানে কমলা রঙের পোশাক পরিহিত বেনি সমন্বিত চীনারা, পবিত্র বর্ণাঢ্য পোশাক ও বহু বিচিত্র রঙের উষ্ণীষ পরিহিত জাপানিরা, লাল, কমলা ও সবুজের সমারোহপূর্ণ আলখাল্লা পরিহিত ভারতীয়রা, জার্মান, রাশিয়ান, স্ক্যান্ডিনেভিয়ানরা, ব্রিটেনের অধিবাসী এবং তাদের অধিকৃত উপনিবেশের মানুষজনেরা, ৮ ডজন দোভাষী, সবাই মিলেমিশে বিশ্ব ঐক্যতানের সুষমা সৃষ্টি করেছিল। কিছু মহিলাও ছিলেন এবং তারাও যথেষ্ট মনোযোগের অধিকার লাভ করেছিলেন। এ ধরনের জনসমাবেশে ভগিনীত্ববোধের বাড়াবাড়ি ছিল না। পরিবেশটা ছিল ভ্রাতৃত্ববোধ প্রধান এবং পুরুষালী ধরনের। তবে নারী পুরুষ উভয়ের পক্ষেই সে পরিবেশ ছিল উপযুক্ত। উৎস শিকাগো ডেইলি ইন্টারোসান, সেপ্টেম্বর 12, 1893। নির্ধারিত সময়ে বেলা 10টায় এই বর্ণোজ্জ্বল দলটির যাত্রা শুরু হলো। মিছিলের পুরো ভাগে পরস্পর করবদ্ধ হয়ে সভাপতি বনি এবং কার্ডিনাল গিবন্স, কার্ডিনালের পরনে দীপ্ত রক্তাম্বর এবং সভাপতির পরনে মর্যাদা ও আভিজাত্যপূর্ণ প্রভাতী পোশাক। এদের ঠিক পিছনেই বিশ্ব প্রদর্শনীর বোর্ড অফ লেডি ম্যানেজার্স এর সভানেত্রী শ্রীমতী পটার পামার ও সহসভাপতি শ্রীমতী চার্লস এইচ হেনরোটিন। তাদের পরনে ছিল স্ফীত হাতা, বিস্তৃত পরিধির পোশাক। মিছিলটি ধীর পদক্ষেপে রাজকীয় চালে প্রেক্ষাগৃহের পশ্চাতের দ্বার দিয়ে প্রবেশ করে দর্শকদের মধ্য দিয়ে এগিয়ে নানা জাতির পতাকাগুলির নিচে দিয়ে কেন্দ্রীয় স্তম্ভের নিচে পৌঁছল। শ্রোতৃমণ্ডলীর তরঙ্গায়িত হর্ষধ্বনির মধ্য দিয়ে অবশেষে মঞ্চে আরোহণ করল। সে এক অপূর্ব মনোহর দৃশ্য, বলছেন হাউটন। বিচিত্র পোশাক, উষ্ণীষ আর আচ্ছাদনে, ক্রস আর অর্ধচন্দ্রাকৃতি আবরণে, দীর্ঘ কেশ আর মণ্ডিত মস্তকের সমবায়ে এক অপূর্ব সমন্বয়। উৎস হাউটন, পৃষ্ঠা 34। সকলের মাঝখানে লৌহ নির্মিত সিংহাসনে বসলেন কার্ডিনাল গিবন্স। তার দক্ষিণে দীর্ঘ তরঙ্গায়িত শুভ্র পরিচ্ছেদে চীন দেশ থেকে আগত 5 জন বৌদ্ধ পুরোহিত এবং বামে মাথায় অদ্ভুত ধরনের টুপি পরিধানে রহস্যময় কালো আলখাল্লা, প্রাচীন ধর্মীয় ক্রিয়াকাণ্ডের নকশা করা গজদন্তের ছড়িতে ভর দিয়ে প্রাচীন গ্রিক চার্চের যাজক। উৎস হাউটন, পৃষ্ঠা 34। কনফুসিয়াস মতবাদ উপস্থাপনার জন্য চীন সম্রাট কর্তৃক মনোনীত ওয়াশিংটনের চীন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির আচ্ছাদন ছিল কমলা রঙের। ছবিতে দেখা যায় তিনি চীনা পুতুলের মতো চন্দ্রাকৃতি গোলাকার মুখে দর্শকের দিকে ফিরে ব্যক্তিত্বব্যঞ্জক ভঙ্গিতে সোজা হয়ে বসে আছেন। আবার হাউটনের কথাই উদ্ধৃত করি,
জাপানের রাষ্ট্রীয় ধর্মের প্রধান পুরোহিতের পরনে ছিল রামধনু রঙের ঢেউ খেলানো পোশাক। বৌদ্ধ শ্রমণদের আচ্ছাদনে ছিল সাদা ও হলুদের। জানটির আর্চ বিশপের শিরোধান থেকে কোমর পর্যন্ত কালো উড়নি পরিধানে ছিল উজ্জ্বল লাল রঙের ঢিলা আংরাখা। বুকে ঝকমক করছিল সোনার চেন। ধর্মপালকে চেনা যাচ্ছিল তার পশমি পোশাকে। ছোটখাটো কোমল মানুষটি পরেছিলেন নিখাত সাদা পোশাক। স্কন্ধ পর্যন্ত প্রলম্বিত তার কালো কুঞ্চিত কেশ এবং ইউরোপীয় কেতা থেকে প্রায় স্বাতন্ত্র্যহীন কালো পোশাকে সজ্জিত ওরিয়েন্টাল ক্রাইস্ট গ্রন্থ প্রণেতা মজুমদার। উৎস হাউটন, পৃষ্ঠা 34-35। চিত্রটি সম্পূর্ণ করার জন্য প্রত্যক্ষদর্শী মিস্টার ওয়ান্টের ধর্মপাল সম্পর্কিত বন্ধনের কথাগুলিও তার শেষ বাক্যটি উদ্ধৃত করছি। আফ্রিকার মেথডিস্ট চার্চের বিশপ এবং আফ্রিকার এক রাজকুমারের আবলুস কালো অথচ উজ্জ্বল মুখগুলির একঘেয়েমি দূর হয়েছিল সঙ্গিনীদের সুন্দর পোশাকগুলির জন্যে। এই সঙ্গে প্রোটেস্ট্যান্ট প্রতিনিধি এবং আমন্ত্রিতদের সকলের কালো পোশাকে একটা বিষণ্ণ পটভূমিকা রচিত হয়েছিল। উৎস বারোজ, পৃষ্ঠা 64। এই চিত্তাকর্ষক গোষ্ঠীর মধ্যে বসেছিলেন স্বামীজি। সকল বিবরণীতেই দেখা যায় মাথায় কমলা রঙের উষ্ণিস এবং পোশাক ছিল দৃষ্টি আকর্ষণকারী, অথবা মিস্টার ওয়ান্টের কথাটাই ভালো, বর্ণোজ্জ্বল লাল আঙ্গরাক্ষা এবং ব্রোঞ্জ মুখমণ্ডল ঘিরে হলুদ পাগড়ি। উৎস বারোজ, পৃষ্ঠা 62। এই হলো মঞ্চের উপরের দৃশ্য। এর মুখোমুখি বসেছিল নারী পুরুষ সমন্বয়ে বিশাল শ্রোতৃ মণ্ডলী। মেঝে এবং গ্যালারির প্রতিটি আসন পূর্ণ, আর তার মধ্যে ছিলেন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উভয় সম্প্রদায়ের সমকালীন বুদ্ধিজীবীরা। হাউটন লিখেছেন, এরকম দৃশ্য পৃথিবীর ইতিহাসে কখনো দেখা যায়নি। উৎস হাউটন, পৃষ্ঠা 22। এতে আশ্চর্যের কিছু নেই, কারণ তিনি আকস্মিকভাবে আবিষ্কার করলেন তাকে ঘিরে বসে আছেন মহিমান্বিত গুরুগম্ভীর বৌদ্ধমণ্ডলী, যারা সারা পৃথিবীর ধর্মচিন্তার প্রতিনিধি। যদিও এর আগে তিনি আমেরিকাতে ছোট ছোট গোষ্ঠীর কাছে বক্তৃতা দিয়েছেন, সে কথা পূর্ব অধ্যায়ে জানিয়েছি, কিন্তু এত বিরাট জনসমাবেশে বক্তৃতা করা দূরে থাক, কখনো প্রত্যক্ষও করেননি। অকস্মাৎ গ্যালারিতে স্তোত্রধ্বনি ঝঙ্কৃত হল এবং সমগ্র শ্রোতৃমণ্ডলীর কণ্ঠে ধ্বনিত হল, প্রেজ গড ফ্রম হোম অল ব্লেসিংস ফ্লো, প্রেজ হিম অল ক্রিয়েচার্স বিলো, প্রেজ হিম অ্যাবাভ, ইয়ে হেভেনলি হোস্টস, প্রেজ ফাদার, সন অ্যান্ড হোলি ঘোস্ট। দিকে দিকে প্রবাহিত যাহার করুণা, গাও তাঁর নাম। মর্তধামবাসী প্রাণীগণ সবে গাও তাঁরই নাম। হে দিব্যাত্মাগণ, গাও তাঁর নাম। সেই পিতা মানবপুত্র পুণ্যাত্মার উচ্চে লহ নাম। আরও কয়েকটি পদ গীত হলো এবং অবশ্যই সেই সঙ্গীতে হল অব কলম্বাস প্রতিধ্বনিত হয়েছিল। প্রার্থনা সঙ্গীত শেষে কার্ডিনালের উত্তোলিত হস্ত কিছুক্ষণের জন্যে প্রশান্ত নৈশব্দে পূর্ণ করল। সেই মনোরম স্তব্ধতার মধ্যে কার্ডিনালের কণ্ঠে শোনা গেল প্রার্থনা মন্ত্র, স্বর্গধামবাসী আমাদের পরম পিতা, আওয়ার ফাদার হুইচ আর্ট ইন হেভেন। সমবেত প্রতিটি কণ্ঠ যুক্ত হলো সেই সঙ্গে।
হাউটন বলেছেন, আমরা ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম মুহূর্তটিতে উপনীত হলাম। উৎস হাউটন, পৃষ্ঠা 35। সংবাদটি পাওয়া গেছে কুমারী জোসেফাইন ম্যাকলাউডকে লেখা স্বামী সিদ্ধেশ্বরানন্দের 11 জুন 1946 চিঠি থেকে। তার প্রাসঙ্গিক অংশ, বহুদিন ধরে আমি একজন বৈজ্ঞানিকের পল বেনেট ম্যারি সংস্পর্শে আছি। কদিন আগে পল বেনেট ম্যারির মা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি, বর্তমানে যার বয়স 80 বছর, বললেন যে তাঁর শ্বশুর ছিলেন একজন প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক। তিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে প্রতিনিধিত্ব করেছিলেন এবং স্বামীজির সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। পার্লামেন্টের মঞ্চে ধর্মযাজক বেনেট ম্যারি, জি বেনেট ম্যারির আসন ছিল স্বামীজির ঠিক পাশে। তিনি বললেন, তিনি তার শ্বশুরের মুখে শুনেছেন স্বামীজি যখন তার বলার সুযোগ অন্যকে ছেড়ে দিচ্ছিলেন, তখন বেনেট ম্যারি স্বামীজির দ্বিধা সত্ত্বেও তাকে বলতে উৎসাহিত করতেন। এই কাহিনী শোনাতে শোনাতে সেই বৃদ্ধা প্রবল আবেগে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে উঠে স্বামীজি যখন শ্রোতাদের আমেরিকার বোন ও ভাইয়েরা বলে সম্বোধন করেছিলেন, তখন যে বিপুল আবেগ সৃষ্টি হয়েছিল তার কথা তিনি যা শুনেছিলেন আমাদের বললেন। ধর্ম মহাসম্মেলন আরম্ভ হয়ে গেছে। 17 দিন ব্যাপী সকাল বিকাল সন্ধ্যা এক টানা বক্তৃতা। উদ্বোধন দিবসের পরে জনসমাবেশ ক্রমশ বেড়ে চলেছে। চতুর্থ দিবসে দেখা গেল মানুষের ভিড় হল অব কলম্বাস ছাপিয়ে পৌঁছেছে হল অব ওয়াশিংটন এ। সেখানেও অনুষ্ঠানের প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ নতুন করে শোনাবার ব্যবস্থা হলো। পঞ্চম দিনে মহাসম্মেলনের বিজ্ঞান বিভাগের উদ্বোধন হলো। এরপর থেকে সম্মেলন বিভক্ত হলো 2 ভাগে, সাধারণ অধিবেশন এবং সংশ্লিষ্ট বিষয়সমূহের অধিবেশন, যেটির উদ্দেশ্য ছিল প্রত্যেক ধর্মের মূল সূত্র সংগ্রহ এবং নিরপেক্ষভাবে সেগুলির বিচার। আদর্শবাদী সভাপতি মেরউইন মারি স্নেলের ভাষায়, ধর্মগুলির মধ্যে মৌল পার্থক্যগুলি সম্পূর্ণ বিনাশ করে সত্য ও নীতির ওপর ধর্মকে স্থাপন করার জন্যে পূর্ণ ও অভেদ্য ভিত্তির সন্ধান। উৎস হাউটন, পৃষ্ঠা 259। একটা কথা বলা দরকার। সৌভাগ্যের বিষয় ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয় শরৎকালে, যখন দিনগুলোতে ভ্যাপসা গরম ছিল না। একমাত্র ব্যতিক্রম জনসমাকীর্ণ চতুর্থ দিনটি। সেদিন তাপমাত্রা উঠেছিল 95 ডিগ্রিতে, আর একদিন সকালে তাপমাত্রা নেমে গিয়েছিল 39 ডিগ্রিতে। এছাড়া অন্য দিনগুলো আবহাওয়ার দিক থেকে মনোরম ছিল। অবশ্য ঝোড়ো হাওয়া এবং মাঝে মাঝে বৃষ্টিপাত হয়েছে। একদিন তো হাওয়া এত প্রবল হয় যে তার দাপটে বৃষ্টি হলের মধ্যেও ঢুকেছিল এবং অনেকেই ছাতা খুলে আত্মরক্ষা করেছিলেন। ছাদে ঝড় বৃষ্টির শব্দ এমন আলোড়ন তুলেছিল যে অনেক সময় সেই শব্দে বক্তাদের কণ্ঠ ডুবে গিয়েছিল। শুধু ঝড় বৃষ্টির শব্দই নয়, আর্ট প্যালেসের একদিকে ছিল মিচিগান হ্রদের তীরবর্তী একটি পার্ক। সেদিক দিয়ে বেশ চমৎকার পরিবেশই, কিন্তু অন্যদিকে ছিল সেন্ট্রাল ইলিনয়েস রেলের প্রধান স্টেশন। শোনা যায় বক্তারা হল অব ওয়াশিংটন ও কলম্বাসে শব্দের সঙ্গে 6 মাস ধরে লড়াই চালিয়েছিলেন। উৎস দি ইনল্যান্ড আর্কিটেক্ট অ্যান্ড নিউজ রেকর্ড, শিকাগো, ডিসেম্বর 1893, পৃষ্ঠা 47।
এটা অবশ্যই অতিশয় উক্তি, কারণ আমরা জানি শ্রোতারা প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সম্মেলনের বেশ কিছু কাব্যময় কথা শুনতে পেয়েছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।